সাক্ষীর অভিশংসন আপনারা কি আগে পড়ছিলেন এই টপিকটা? আগের জানা আছে? কারো জানা আছে যে পড়ছিলাম। সাক্ষীর অভিশংসনটা কি? মূলত হচ্ছে আমাদের এই সাক্ষ্য আইনের 155 ধারা আলোচনা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটিবিলিটি, যেটা ক্রেডিবিলিটি আমরা বলি। আমরা সাক্ষীর অনেকগুলো সাক্ষ্য সাক্ষী সম্পর্কে আমরা অনেকগুলো দেখে আসছি আগে পড়ে। এই সাক্ষ্য আইনের যে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করা যায়, এবং আদালত যে পক্ষ সাক্ষ্য নিয়ে আসছেন, আবার আদালত সাক্ষ্য ডাকছেন, সাক্ষীকে কি ধরনের বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যায়, সাক্ষীকে কিভাবে বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়। আমরা কিভাবে বলবো যে আমরা এটা নর্মালি এটা যদি না পড়ি আমরা বুঝতে পারতেছি যে একজন সাক্ষীকে এই ওই অভিশংসনটা কি, আসলে এর বাংলাটা আর একটু ক্লিয়ার করলে কি দাঁড়ায়। অভিশংসন মানে হচ্ছে যে আমরা যে সাক্ষীটা নিয়ে আসছে এটাকে আমরা বিভিন্ন কোশ্চেন করে দুর্বল করা, সাক্ষীকে দুর্বল করা, মানে বিভিন্ন কোশ্চেন করে। তবে এখানে সাক্ষ্য আইনে এখানে তিনটি বিষয় রয়েছে, যে তিনটি বিষয়ের যদি প্রতীয়মান হয় যারা থাকবেন উক্ত স্থানে, তারা কি করবেন, এই সাক্ষীকে এই বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যায়, বিভিন্ন তার ক্রেডিবিলিটিকে প্রশ্ন করা যায়, ইমপিচ করা যায়। আচ্ছা, কিরকম, যে সাক্ষী অনেক সময় ঘুষ, মনে করেন এমন একটা সাক্ষী দেয় আদালতে যে ঘুষ খায় আসছে, বলে না সরাসরি। এখন প্রমাণ পায়, কোন এক পক্ষ প্রমাণ পায় যে আসলে যে সাক্ষীটা আছে ঘুষ খাইছে, এরকম। তারপর হচ্ছে পূর্বের যে বিবৃতিটা দিছিল, এই যে আমরা যখন সাক্ষ্য আইনের 145 করবো, 157 দেখবো, ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা হবে রাতে। যদি সাক্ষীর পূর্বে তার বিবৃতি তার বর্তমান যে সাক্ষ্যের সাথে একটা সাংঘর্ষিক হয়, গরমিল হয়, এবং যে সাক্ষী নিয়ে আসছে যে বলবে যে এটা বিশ্বাসযোগ্য নয়, তাদের অভিজ্ঞতা থেকে বলবে যে এটা এই যে সাক্ষী দিচ্ছে এটা বিশ্বাসযোগ্য সাক্ষী নয়, তারা বানায় নিয়ে আসছে, এই মামলা এই সাক্ষী নয়। এই যে বিষয়গুলো যদি তাদের কোনো প্রতীয়মান হয়, যদি মনে হয়, তাহলে কি হবে, সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন করা যাবে। তাহলে আমরা একটু দেখি মেইন বইয়ে যেভাবে বলা রয়েছে, আপনারা দেখবেন এটা সম্ভবত পরবর্তী সংশোধনে হয়েছে, আপনারা একটু দেখে নিন। যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, ইমপিচিং অফ ক্রেডিট উইটনেস এর বাংলা ব্যাখ্যাটা হচ্ছে যে এর বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে প্রশ্ন করা যায় বা ইমপিচ করা যায় কোন তিনটি উপায় দেখতে পাচ্ছেন এখানে। প্রথম হচ্ছে, যদি কেউ বলে যে তার অভিজ্ঞতা অনুযায়ী সাক্ষী বিশ্বাসযোগ্য, যে সাক্ষী আছে এটা বিশ্বাস করে না, বুঝতে পারছেন। আর এটা বলছে ঘুষ বা অন্য কোনো প্ররোচনা, মানে এটা হচ্ছে অন্য ব্যক্তির সাক্ষী। প্রথমটা হচ্ছে যে এই সাক্ষী এই মামলা সাক্ষী না, এটা অন্য ব্যক্তিকে বানায় নিয়ে আসছে। আর এটা হচ্ছে ঘুষ বা প্ররোচনা, ঘুষ দিয়ে নিয়ে আসছে, প্ররোচনা দিয়ে আসছে। যদি প্রমাণ পাওয়া যায় যে সাক্ষী ঘুষ নিয়েছে, প্রলোভন গ্রহণ করেছে, অন্য কোনো অর্থনৈতিক উপায়ে, অনৈতিক উপায়ে এর সাক্ষ্য করেছে। আর এটা হচ্ছে প্রাক্তন বিবৃতি, যদি সাক্ষীর পূর্বে দেওয়া বিবৃতি তার বর্তমান সাক্ষ্যের সাথে সাংঘর্ষিক হয়। এই তিনটি ক্ষেত্রে আপনি বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, ব্যাখ্যাটা কি? একজন সাক্ষী অন্য সাক্ষীকে অযোগ্য বলে মন্তব্য করতে পারে, যেটার মূল কথাটা হচ্ছে একজন সাক্ষী অন্য সাক্ষীকে অযোগ্য বলে মন্তব্য করতে পারে, তবে সে কারণে তার মূল যে সাক্ষ্য দেওয়ার সময় এক্সামিনেশন চিফ বলতে পারে না। অর্থাৎ সবসময় এই কারণেই যে জবানবন্দির সময় সে বলতে পারে না, কিন্তু যখন ক্রস এক্সামিনেশন, আমরা তো জানি জেরার সময় তাকে কারণ জিজ্ঞেস করা যায়, আপনি এই যে তাকে অযোগ্য বলতে পারেন না। কখন বলতে পারবেন না? একজন সাক্ষীকে জবানবন্দির সময় অযোগ্য প্রশ্ন করতে পারেন না, অযোগ্য বলতে পারেন না, কিন্তু যখন ক্রস এক্সামিনেশন হবে, যখন আপনার জেরা হবে, তখন তাকে কারণ জিজ্ঞাসা করতে পারেন যে এই যে সাক্ষীটা দিচ্ছে, এই সাক্ষীটা হচ্ছে এই মামলা সাক্ষী না, এটাকে বানাই নিয়ে আসছে, এটাকে ঘুষ দিয়ে নিয়ে আসছে, পূর্বে যে সাক্ষী দিচ্ছে এখন আরেক সাক্ষী দিচ্ছে, সাংঘর্ষিক হচ্ছে। অর্থাৎ যদি তার মিথ্যা হয়, তার উত্তর মিথ্যা হয়, পরে সে মিথ্যা সাক্ষ্য দ্বারা অভিযোগ করা যেত। এখন যে সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়ার জন্য পরবর্তীতে আপনি দেখলেন পরে যে সাক্ষী দিল মিথ্যা সাক্ষী দিচ্ছে, এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তার অভিযোগ ধরা যেতে পারে। বাট কখন ধরবেন? ক্রস এক্সামিনেশন, অর্থাৎ জেরার সময়। নট এক্সামিনেশন ইন চিফ এর ক্ষেত্রে হবে না, অর্থাৎ জবানবন্দির সময় হবে, প্রধান জেরার সময় সেটা হবে। উদাহরণটা কি? এ বি কে পণ্য বিক্রির দামের জন্য মামলা করেছে। একটা পণ্য পণ্য বিক্রির দামের জন্য মামলা করছে, সি বলে যে সত্যি বি কে পণ্য পৌঁছে দিয়েছে। একজন বলতে পণ্য বিক্রির দামের জন্য মামলা করছে, আরেকজন সি বলতেছে যে এই সত্যি বি কে পণ্য পৌঁছায় দেওয়া হয়েছে।
কিন্তু প্রমাণ আনা হলো যে পূর্বে সি বলছে সে পণ্যকে দেয় নাই। এখন ফলাফলকে পূর্বের বিবৃতি বর্তমান সাক্ষ্যের সাথে সঙ্গত, তাই প্রমাণযোগ্য। বুঝতে পারছেন? উদাহরণগুলো পড়বেন। আর একটা উদাহরণ দেখি। এ বি কে হত্যার অভিযোগে দণ্ডিত করা হয়েছে। এ কে বি হত্যার জন্য, বি কে মারার জন্য একে হত্যার দণ্ডিত করছে। আচ্ছা, সি বলে সি বলতেছে বি মৃত্যুর আগে বলছিল এ ক্ষত হয়েছে। এখন এ কে যখন দণ্ডিত করছে বি হত্যার আগে, সি বলতেছে বি মৃত্যুর আগে বলছিল যে এ ক্ষত হয়েছে, তাহলে সে ক্ষত হয়েছিল। প্রমাণ আনা হলো পূর্বে সি বলছিল ক্ষত এ দ্বারা হয়নি, এ উপস্থিত ছিল না। দেখেন কথা, ফলাফল পূর্বের বিবৃতি বর্তমান সাক্ষ্যের সাথে সাংঘর্ষিক, তাই প্রমাণযোগ্য। বুঝতে পারছেন? এগুলো একটু বেশি বেশি রিডিং নিবেন, রিডিং নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা দুইটা বাংলার উদাহরণ দিলাম কি। সাক্ষী বলেন আমি পণ্য সরবরাহ করেছি, পূর্বের বিবৃতি তিনি বলেছেন আমি পণ্য সরবরাহ করিনি। এটি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রশ্ন করার একটা উদাহরণ। ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা দেখলাম সাক্ষী বলেন আমি আসামি হত্যার সময় সেখানে উপস্থিত ছিল, পূর্বের বিবৃতি তিনি বলেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম না। প্রথম বলেছিলাম, পরে বলেছিলাম না, তাহলে সাক্ষীর পূর্বের বিবৃতির সাথে বর্তমান সাক্ষীর সাংঘর্ষিক উদাহরণ। ওই দুইটা উদাহরণ এখানে এ বি দিচ্ছে দেখে পরীক্ষায় এভাবে দিলে আপনারা পরীক্ষা আনসার করতে পারবেন। বুঝতে পারেন না, কিন্তু এখন এই দুটো ভাঙাই দেওয়া হয়েছে, দেখেন আপনারা বুঝতে পারলেন, একটা ব্যবসায়িক মামলা, একটা ফৌজদারি মামলা। ঠিক আছে না? এখন যে পূর্বে বললেন একরকম, এখন বললেন আরেক রকম। এখানে এমসিকে দেখি কোন অনুযায়ী সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রশ্ন করা যায়। আমরা যেটা দেখলাম 155। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা প্রশ্ন করার উপায় নেই। উপায় নেই কি? এই যে অভিজ্ঞতা, ঘুষ গ্রহণ, পূর্ববর্তী এগুলো করতে পারবেন, বাট সাক্ষীর ব্যক্তিগত মতামত নিয়ে কোনো করার দরকার নেই। যদি সে পূর্বে মিথ্যা বিবৃতি দেয়, তাকে বর্তমান সাক্ষ্য প্রশ্ন করতে ব্যবহার করা যায়? করা যাবে? করা যাবে, হ্যাঁ। সাক্ষী অন্য সাক্ষীকে অযোগ্য বলে মন্তব্য করতে পারে কোথায়? ক্রস এক্সামিনেশন, জেরার সময়। সাক্ষীকে ঘুষ নেওয়ার জন্য অভিযুক্ত কি প্রমাণযোগ্য? অবশ্যই। সবসময় খেয়াল রাখবেন, এই যে আমি যে আপনাদের জন্ম যারা প্রণোদনা যেভাবে পড়াইলাম, আমার মনে হয় এখন এই ধারাগুলো অনেকে ভুল করে প্যাচ লাগায়, কারণ হচ্ছে একটা একটার সাথে একটু প্যাচ লাগানোর মতোই। এখন ওটা আপনাদের মনে হয়ে গেছে। সাক্ষীর পূর্বের বিবৃতি বর্তমান সাক্ষীর সাথে মিলিয়ে প্রশ্ন করা যায় কি? অবশ্যই যাবে। যদি সাক্ষীর উত্তর মিথ্যা হয় পরে কি তার বিরুদ্ধে কি করা যাবে? অবশ্যই ফলস এভিডেন্সের জন্য চার্জ চার্জ গ্রহণ করা যাবে, চার্জ করা যায়। পূর্বের বিবৃতির উদাহরণ কোনটি? আমি এই ঘটনা দেখিনি, আমি সত্যি ঘটনা বলেছি, সাক্ষ্য দিতে চাই না, আদালত উপস্থিত হল, এগুলো হবে না, এই আমি ঘটনা সহ দেখিনি। সাক্ষী যদি ঘুষ বা প্ররোচনা করে, তার সাক্ষ্য কি হবে? অবশ্যই বিশ্বাসযোগ্য নয়। কোনটি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কমান একটি বৈধ উপায়? অবশ্যই তার পূর্বের বিবৃতি সাংঘর্ষিক যদি প্রমাণ পাওয়া যায়। তার পোশাক নিয়ে মন্তব্য করবেন, বয়স নিয়ে প্রশ্ন করবেন, জন্মস্থান এগুলো হবে না। তার পূর্বের বিবৃতি সাংঘর্ষিক প্রমাণ পাওয়া গেলে সেটা প্রশ্ন করতে হবে। এখন উপরোক্ত আলোচনা থেকে আমরা প্রশ্ন তৈরি করছি, যে প্রশ্ন হচ্ছে সাক্ষীর অভিশংসন কি, ইমপিচমেন্ট অফ উইটনেসটা কি? অভিশংসন, তাহলে আমরা এটাকে যদি বলি সাক্ষীর অভিশংসনটা হচ্ছে, সাক্ষীর অভিশংসন বলতে আদালতে কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করা বা দুর্বল করাকে বোঝায়, যেটা আমি আপনাদের বললাম। যে অভিশংসন মানে হচ্ছে আদালতে কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি কে প্রশ্ন করা বা দুর্বল করা, অর্থাৎ সাক্ষীকে দুর্বল করা। আপনি যে সাক্ষীটা নিয়ে আসছে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে সাক্ষীকে বানায় নিয়ে আসছে, আরেকটা হচ্ছে সাক্ষী ঘুষ দিয়ে নিয়ে এসে প্ররোচনা দিয়েছে, আরেকটা হচ্ছে কি পূর্বে বর্তমান যে সাক্ষী দিচ্ছে পূর্বে যে সাক্ষীর সাথে কি সাংঘর্ষিক গড়মিল। এই ক্ষেত্রে আপনি কি ক্রেডিবিলিটি দিয়ে প্রশ্ন করতে পারবেন, যোগ্যতা দিয়ে অভিশংসন করতে পারবেন। সহজভাবে আমরা যদি আলোচনা করি, যে যদি কোনো পক্ষ মনে করে যে প্রতিপক্ষের সাক্ষী সত্য নির্ভরযোগ্য নয়, সত্য নয় নির্ভরযোগ্য নয়, এটা নির্ভরযোগ্য সাক্ষী নয়, তাহলে সেই সাক্ষীর চ্যালেঞ্জকে অবলম্বন করে, অর্থাৎ এই অভিশংসন হচ্ছে সাক্ষীকে চ্যালেঞ্জ, সাক্ষ্যকে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করার একটা উপায়। এই অভিশংসনের উদ্দেশ্যটা কি আমাদের? এই উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা, এটা একটা বিষয়। মিথ্যা বা পক্ষপাতদুষ্ট সাক্ষ্য থেকে আদালতকে রক্ষা করা, আদালতের নির্ভরযোগ্য প্রমাণ নিশ্চিত করা, অর্থাৎ এইটার ক্রেডিবিলিটি করার জন্য হচ্ছে এই উদ্দেশ্য তিনটা, যে সত্য উদ্ঘাটন, মিথ্যা, পক্ষপাত সাক্ষ্য থেকে আদালতকে রক্ষা করবে, সরি, আদালতের জন্য নির্ভরযোগ্য যে প্রমাণ আসে সেই নির্ভরযোগ্য প্রমাণ দিয়ে মামলা কি দেওয়া, রায় দেওয়া। আচ্ছা, কোন কোন উপায়ে অভিশংসন করা যায়? প্রশ্ন হচ্ছে কোন কোন উপায়ে অভিশংসন করতে পারবে, প্রশ্ন আসতে পারে। 155 ধারা অনুযায়ী নিম্নলিখিত উপায়ে সাক্ষীর অভিশংসন করা সম্ভব। ওই যে অন্য ব্যক্তির সাক্ষ্য। অভিশংসন মানে কি? এটা মানে হচ্ছে সাক্ষীকে দুর্বল করা যায়, মানে এটা সাক্ষী প্রশ্ন করা যায় কোন কোন উপায়ে। কেউ অন্য সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে মন্তব্য করতে পারে। উদাহরণ, কেউ বলে আমি অভিজ্ঞতা অনুযায়ী সে মিথ্যা বলার প্রবণতা রাখে, আমার অভিজ্ঞতা রয়েছে, সে সে মিথ্যা বলার প্রবণতা আছে, আমার অভিজ্ঞতা আছে, সে যে কথা বলতেছে। ঘুষ বা অনৈতিক ব্রেভারি অর করাপ্ট ইনডিউসমেন্ট হিসেবে, যে ঘুষ বা অনৈতিক প্ররোচনার মাধ্যমে যদি প্রমাণ পাওয়া যায় যে সাক্ষী ঘুষ নিয়েছে, পরিচিত হয়েছে, তার সাক্ষ্য প্রশ্ন করা যায়। সাক্ষীর প্রাক্তন বিবৃতি, অর্থাৎ প্রায়র কনসিস্টেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ সাক্ষীর যে
পূর্বে যে দেওয়া বিবৃতিগুলো বর্তমান সাক্ষ্যের সাথে সাংঘর্ষিক তবেই ব্যবহার করা যায়। উদাহরণ, পূর্বে বলেছে আমি সেখানে ছিলাম না, এখন বলছে আমি সেখানে উপস্থিত ছিলাম। পূর্বে ছিল এখানে ছিলই না, ঘটনা ছিল, এখন বলতেছে আমি ছিলাম, অথবা পূর্বে ছিল ছিল, এখন বলতেছে ছিল না। এই যে প্রত্যেকটা আপনার 55 ধারা থেকে প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখেন আপনার যে 155 ধরনের যে তিনটা আপনার পড়লাম, এখানে প্রত্যেকটা তিনটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ থেকে আপনাদেরকে কি করা হলো, যাতে আপনার সহজে পরীক্ষা হলে আপনার চেষ্টা করবেন অন্তত উদাহরণ দেওয়ার জন্য পারবো বলে। ব্যাখ্যাটা কি? একজন সাক্ষীকে অযোগ্য বললে মূল সাক্ষ্য দেওয়ার সময় কারণ বলতে পারবে না। আবার তবে ক্রস এক্সামিনেশন এর কারণ জিজ্ঞাসা করা হয়। যদি সে মিথ্যা কারণ দেয়, তার মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যায়। এগুলো আমরা একটু আগে পড়ে আসলাম। উদাহরণটা কি? ওই পণ্যের উদাহরণ দুইটা আবার আনা হয়েছে, এটাকে আমি প্রশ্ন দিছি, ওই প্রশ্ন থেকে এখানে কিন্তু আমি সাজাইছি যে অভিশংসন কি, কোন কোন ক্ষেত্রে অভিশংসন করা যায়, উদাহরণ দিচ্ছি। আপনার উদাহরণ দুইটা দেওয়ার দরকার নেই, উদাহরণ একটা উদাহরণ দিবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এই 155 ধারা আলোচনা থেকে বা উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, এটাই জানা যায়, সাক্ষীর অভিশংসন মূলত আদালতের কাছে সত্য উদ্ঘাটনের একটি একটি হাতিয়ার, যাতে মিথ্যা বা পক্ষপাতদুষ্ট সাক্ষ্য হিসেবে চিহ্নিত করা যায়। সুতরাং এটি সাক্ষীর বিশ্বাসযোগ্যতার পরীক্ষা করার একটা প্রক্রিয়া। আই রিপিট, এটি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার একটা প্রক্রিয়া। সবাই বুঝতে পারছেন অভিশংসনটা কি? আমার মনে হয় আচ্ছা। এটা ভালো করে বোঝার কথা। অনেকে পরে জয়েন করছেন কিনা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বুঝতে পারছেন তো সবাই? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিশেষ করে এসে থেকে সায়েন্স কোন শ্রমতে এসে দুই পক্ষেরই এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবাই বুঝতে পারছেন? এটা